সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন চাকদা স্টিল অ্যান্ড রোলিং মিলস প্রাইভেট লিমিটেড বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। বিশেষ করে একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, কিংবা কিভাবে কাজ করলে উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে সেই সকল বিষয় নিয়ে। আর এই সকল বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত অত্যন্ত প্রিয় মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমরা আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত দুজন প্রিয় মানুষকে। আসুন পরিচিত হই তাদের সাথে। আমার সাথে আছেন অ্যাডভোকেট টিপু সুলতান, মাননীয় সংসদ সদস্য, বরিশাল ৩ আসন, এবং আমার সাথে আছেন আলহাজ AKMA আউয়াল, মাননীয় সংসদ সদস্য, ফিরোজপুর ১। আসসালামু আলাইকুম। জি, আমি প্রথমে যাব অ্যাডভোকেট টিপু সুলতান। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে এলাকার উন্নয়নে কেমন বাজেট চাই। নবীন সংসদ সদস্য হয়েছেন, এলাকার উন্নয়নে অনেক বেশি কাজ করছেন এবং আপনাদের ভীষণ মাননীয় প্রধানমন্ত্রী ভীষণ যে প্রত্যেকটি এলাকাকে অনেক বেশি উন্নয়নের করতে হবে এবং ভীষণ যে ৪১ আছে সেটিকে বাস্তবায়ন করতে হবে। আপনি নবীন সংসদ সদস্য হিসেবে বিষয়টিকে কিভাবে দেখছেন, কিভাবে ডেভেলপমেন্ট করা যেতে পারে, কিভাবে বাজেটটা হওয়া উচিত? আজকে যেই বাজেট নিয়ে যে প্রসঙ্গ নিয়ে আপনারা আলোচনা করছেন, জি আমি মনে করি একটি জনকল্যাণমুখী জি বাজেট হওয়া উচিত এবং সেই বাজেটেই আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবারে প্রণয়ন করা হয়েছে, যা দেশের উন্নয়নের জন্য ভূমিকা রাখবে। আচ্ছা, কিন্তু এলাকাগুলো আমরা দেখেছি প্রতিটি এলাকায় গত সরকার ছিল, এই সরকারি গতবার ৫টি বছর তাদের সফলভাবে শেষ করেছে, আবার নতুন সরকার গঠন করেছে। সেখানে হচ্ছে যে এলাকায় এখনো অনেকগুলো সমস্যা রয়ে গেছে। যেমন আমরা দেখেছি যে আপনাদের যারা বরিশালের সংসদ সদস্য, তাদের কিন্তু দীর্ঘদিনের একটা প্রাণের দাবি কিন্তু আপনার হচ্ছে পদ্মা সেতু নিয়ে আর কি। আর সরকার বারবার বলছে সেটা মানে শুরু করবে, কিন্তু এখনো কিন্তু শুরু করতে পারছে না। আবারও নতুন সরকার এসে তারাও বলছে যে এই বছর আপনার বাজেট থেকে তারা শুরু করবে আর কি। আসলে কি সম্ভব কিনা টিপু সুলতান? হ্যাঁ, আপনি ইতিমধ্যে আমাদের জননেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনেছেন যে ২০১৮ সনের মধ্যে আপনারা এই পদ্মা সেতু দিয়ে যারা দক্ষিণাঞ্চলে যাবেন তারা পদ্মা সেতুর উপর দিয়ে যেতে পারবেন, গাড়ি চলবে। এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি সেতু, যেই দোতলা সেতু বলা হয় এটাকে, যে একে রেল লাইনও আছে, রেল চলবে এবং উপর দিয়ে গাড়ি চলবে। সেই সেতু বাস্তবায়নের জন্য এই সরকার বাজেট প্রণয়ন করেছে এবং আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী ২০১৮ সনের মধ্যেই আমরা এই সেতু সম্পূর্ণ হবে, নির্মাণ কাজ সম্পূর্ণ হবে। এবং আপনি শুনে আরো খুশি হবেন যে এই মাসের শেষ দিয়ে আর আগামী মাসের অর্থাৎ জুলাই মাসের মধ্য দিয়ে অলরেডি কার্যাদেশ দেওয়া হয়ে গেছে এবং কাজ শুরু হয়ে যাবে মূল সেতুর। আচ্ছা আউয়াল স্যার, যেটা হচ্ছে যে আসলে বাংলাদেশের এখন মানে প্রতিটি জায়গায় আমরা জানি যে উন্নয়ন করা দরকার। আপনি এর আগেও সংসদ সদস্য ছিলেন, যেভাবে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন তার কি পুরোপুরিটা কি আপনারা কি বাস্তবায়ন করতে পেরেছেন কিনা? পদ্মা সেতু কিন্তু এখন কথার মধ্যে নাই, বাস্তব অলরেডি বাস্তব বানিয়ে এর কর্মকাণ্ড কিন্তু শুরু হয়ে গেছে। নদী শাসন, তারপরে আপনার জায়গা অধিগ্রহণ এবং টেন্ডার, আচ্ছা, যেটা কাজের প্রাথমিক যে ঘটনা সব কিন্তু সমাপ্তি হয়ে গেছে। ইনশাল্লাহ জুলাই থেকে এর পুরোদমে সকল সাবজেক্টের উপরে কর্মকাণ্ড শুরু হবে। কাজে এখন পদ্মা সেতুর কোনো আলোচনার বিষয়বস্তু না। আর জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তিনি কথায় বিশ্বাস করেন না, কাজে বিশ্বাস করেন। ইতিমধ্যেই বিভিন্ন সেক্টরে তার প্রমাণ পাওয়া গেছে। আপনি যখন প্রশ্ন করছেন বাজেট কি বলে, জননেত্রী শেখ হাসিনা কি অবস্থায় এসে দেশ পেয়েছে, আমি গর্বিত এই কারণে যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একজন সংসদ সদস্য হতে পারছে। এই কারণে দেশে সামরিক শাসন না থাকলেও সামরিক সদস্যের দ্বারা দেশ পরিচালিত ছিল এবং দেশকে কিন্তু ঝাঁঝরা হয়ে গেছিল চতুর্দিক থেকে। জননেত্রী শেখ হাসিনা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতেন, ইনশাল্লাহ এ দেশের চাল থেকে শুরু করে প্রতিটা জিনিস অগ্নির দামে আপনাকে ক্রয় করতে। দেশের অবস্থা কি হতো বলা যায় না। সারা বিশ্ব কিন্তু এ নিয়ে চিন্তিত ছিল এবং জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন যে যোগ্য নেতৃত্ব থাকলে দেশ গড়া যায় এবং উন্নয়ন সাধিত করা যায়। যেখানে মানুষ চিন্তায় ছিল যে এই যে ডিপোজিট যেগুলো পড়েছে এইটাকে কিভাবে ওভারকাম করবে, দেখা গেল সেগুলো ওভারকাম করে। আপনি নিজেও জানেন, যেহেতু আপনি সচেতন একজন নাগরিক, এই সরকারের পরবর্তী সরকার প্রধান ছিলেন জননেত্রী শেখ হাসিনা, এই সরকারের প্রধান তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসেই এই দেশের মানুষ যাতে ভাতে কষ্ট না পায় সেই জন্য ভিয়েতনাম থেকে 50 টাকার উপরে দাম দিয়ে চাউল ক্রয় করে
আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে বিলি করেছেন 30 টাকা দরে। আচ্ছা, এটা কিন্তু শেখ হাসিনা ছাড়া কারো পক্ষে সম্ভব না। প্রতি কেজি চাউলে 20 থেকে 22 টাকা সাবসিডি দিয়া জনগণের মানে খাবার পৌঁছে দেওয়া একটা বিরাট বৈপ্লবিক পদক্ষেপ। এটা তার ছাড়া সম্ভব হতো না। আচ্ছা, আমাদের দেশে সেখান থেকে শুরু করে এখন দেশ খাদ্য ঘাটতি তো প্রশ্নই আসে না, জি, এখন উদ্বৃত্ত। আচ্ছা, এখন এই সরকার বা দেশ চাইলে খাদ্য আমরা বাহির থেকে মানে এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি, সে ক্ষমতা আছে। জি, কোথাও কোনো সমস্যা হয় না। জি, আপনি আইন শৃঙ্খলার দিকে যান, জি। উন্নতি বা বাজেট দেয় বলেন, তার প্রথম শর্ত আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে চাচ্ছিলেন যে সারা বিশ্বের দিকে তাকান, আমার দেশের অতীতের সরকারগুলোর দিকে তাকান, বর্তমান বা এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2009 সালে যে সরকার গঠিত হয়েছে তার কর্মকাণ্ডের দিক তাকান। আচ্ছা, তাহলে কিন্তু জবাব পাবেন। আচ্ছা, উন্নয়ন অব্যাহত কেন থাকবে না বলেন? শেখ হাসিনা আমলে কোনো কাজে টেন্ডারবাজি নাই, আপনার সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, কাজে উন্নয়নের ধারা তো অব্যাহত থাকবে। কিন্তু আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু মাঝে মাঝে কিন্তু অবনতি হচ্ছে দেখতে পাচ্ছি যে আপনি খোদ আমেরিকার দিকে তাকান, জি, সমস্যা তো আমরা ছোট দেশ, গরিব দেশ, এটাই হলো আমাদের সমস্যা। জি, আচ্ছা, আমরা যখন প্রগতির দিকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, জি, তখন সারা বিশ্বর গায়ে একটা জ্বালা যে এই দেশটা কেন এত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, কেন এত তাড়াতাড়ি। আপনি তাকেই দেখেন, ডিজিটাল যখন শেখ হাসিনা ডিজিটালের কথা বলেছেন, জি, তৎকালীন বিরোধী দলের নেত্রী বিএনপির চেয়ারপারসন উপহাস করেছিল, বিএনপির লোকজন উপহাস করেছেন। কিন্তু আমরা কিন্তু এটা এখন কিন্তু প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করছি যে ডিজিটাইজেশন করার যে সরকার যে প্রক্রিয়া সেটা মোটামুটি বাস্তবায়নের প্রক্রিয়া। মোটামুটি কেন, ইনশাল্লাহ আপনি জানেন একটা ইউনিয়ন পরিষদে সুদূর পল্লীতে যান, জি, ইউনিয়ন পরিষদ পরিচালিত হচ্ছে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে। জি, আমি এখন আপনার সাথে কথা বলতেছি, এটা সেই আমার নির্বাচনী এলাকার সবচেয়ে একেবারে রুরাল এরিয়া, সেখানে মানুষ বসে দেখবে। জি, আমি একটু টিপু সুলতানের কাছে যাচ্ছি, যেটা বলছে যে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, কিন্তু এখনো কিন্তু আমাদের যে লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রী এর আগে সরকার গঠন করার সময় 21-এর কথা বলছিল, ভীষণ, এখন আবার 41, দুটি কিন্তু আসলে এটার পথে কোন কোন প্রতিবন্ধকতা গুলো আছে? আপনি নবীন সংসদ হিসেবে কি ভাবছেন? এখন উন্নয়নের দিকটা আমরা অগ্রগতির দিকে যাচ্ছি। জি, এখন সমস্ত উন্নয়ন তো একদিনে শেষ করা যাবে না, সম্ভব না। ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, আমরা 21 ভিশন যে দেওয়ার পরে এখন 2041-এর কথা আমরা বলি, জি, যে পর্যায়ক্রমে আমরা আগাইতেছি, জি, যেটা আমার মাননীয় সংসদ সদস্য আওয়াল ভাই বলল, জি, যে শুধু এইটা না, আজকে আপনি চিন্তা করতে পারবেন যে গ্রামে বসে অনলাইনে সমস্ত দরখাস্তগুলো হইতেছে, যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন, এটা কি আমরা কল্পনা করতে পারছি? জি, আমাদের আমলে কল্পনা করতে পারছি? সেই জায়গা যেতেছি, অর্থাৎ ধাপে ধাপে আমরা আগাইতেছি। জি, অর্থাৎ পরিকল্পনা আমাদের আছে, 21 সনের মধ্যে আমরা উন্নয়নের পৌঁছবো। সেইটা হয়তোবা তখন সম্পূর্ণ না হলে আমরা 41-এর চরম উন্নয়নের দিকে আমরা জি, আমরা বেশ আশাবাদী যে 2041 সালে আমাদের যে ভিশন আছে মাননীয় প্রধানমন্ত্রী সেটা বাস্তবায়ন করবে। এই কথাগুলো শুনবো, একটা ছোট্ট বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলসের সৌজন্যে ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চাকদা স্টিল অ্যান্ড রুলিং মিলস বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। অত্যন্ত দুজন প্রিয় মানুষ আমাদের সাথে আছেন। অ্যাডভোকেট টিপু সুলতান, আমরা যেখান থেকে বিরতি দিতে গিয়েছিলাম যে প্রত্যেকটা সেক্টরে আমাদের ডিজিটাল হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছে, আপনি বলছেন 41 মধ্যে অবশ্যই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো, কিন্তু আসলে কি পারবো কিনা, সেখানে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, আমি প্রশ্নটি করেছিলাম আপনাকে। আমরা আশাবাদী আমরা পারবো। যেমন আজকে আমাদের বাজেট সম্পর্কে যে আলোচনা আপনি আসছেন, জি, যে বলা হয় যে আমরা উচ্চবিলাসী বাজেট, এটা অনেকে বলছে যে আমরা দেখছি যে আসলে বাস্তবায়ন করতে যাবে কিনা সন্দিহান অনেকে। এখন আপনি দেখেন যে আপনি যখন লেখাপড়া করছেন, আমি যখন লেখাপড়া করছি, আমাদের এইম ছিল কি? আমাদের এইম মানে আমাদের টার্গেট ছিল যে আমরা কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ ব্যারিস্টার হব। এই যে ভিশন নিয়ে আমরা কথা বলছি, কিন্তু তখন আজকে সেই গভর্নমেন্টেরও তো আমরা যে উচ্চবিলাসী বাজেট আমরা দিই না, আমরা আমাদের টার্গেট নিয়ে একটা বাজেট দিছে আমাদের সরকার, যেই বাজেটটা আমরা চেষ্টা করব বাস্তবায়নের জন্য। সেইটা হয়তোবা কোন কোন জায়গায় আমরা সাকসেস হব, কোন কোন জায়গায় হয়তো সাকসেস কমও হইতে পারি। সমস্ত কিছু যে আমরা একই দিনে করতে পারবো তা না, কিন্তু সেই জন্যই আমাদের টার্গেট যে আমরা এই সময়টার মধ্যে এটা সম্পূর্ণ করার চেষ্টা করব। সেই মোতাবেক আমরা টার্গেট নিয়ে কিন্তু বাজেট দিয়েছি। আচ্ছা, আমি আউয়াল স্যার যেটা হচ্ছে যে বলছিল যে আমরা সেই মোতাবেক টার্গেট নিয়ে সরকার বাজেট দিয়েছে, কিন্তু
এত বড় বাজেটের যদি রাজস্ব না আসে তাহলে কিন্তু আসলে এটা বাস্তবায়ন করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। অনেকে আমরা গণমাধ্যম আমরা দেখেছি, শুনেছি বলছে। কিন্তু আসলে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন একজন অভিজ্ঞ সংসদ সদস্য হিসেবে? এই দেশের কোনো বাজেটের পরে কি কোনো বিরূপ সমালোচনা ছাড়া কিছু কখনো পেয়েছেন? আচ্ছা, বাজেট আপনি বলেন রাজস্ব ঘাটতি, রাজস্ব বরং শেখ হাসিনার সরকারের আমলে সর্বোচ্চ আদায়। আচ্ছা, বাজেট এই দেশের বঙ্গবন্ধু তো অল্প কয়েকদিন মাত্র দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তারপরে যে সরকারি আসে পরনির্ভরশীল বাজেট দিছে তারাই আবার বেশি চিৎকার করে বাজেটের কথা বলে। তারা মনে মনে তাদের গাত্র দেওয়া হয়েছে কোথায় জানেন? তারা কখনো এত ভালো বাজেট দিতে পারে না। চতুর্দিক লক্ষ্য করে এরকম গণমুখী কোনো বাজেট, জনগণের ভিতরে বাজেট নিয়ে কোনো রিয়াকশন আছে? আগে বাজেট যখনই এই 4 দলীয় ঐক্যজোট বলেন, বিএনপি বলেন, যখন ক্ষমতায় যখন আসছে রাস্তায় মানুষ বাজেটের বিরুদ্ধে মিছিল মিটিং স্লোগান মুখরিত ছিল। এখন কিন্তু এই বাজেটের বিরুদ্ধে কোনো মিছিল দেখেন? সমালোচনা করে কারা? গুটি কয়েক লোক, যারা তাদের স্বার্থ ছাড়া দেশের কথা কখনো কোনো যুগে পাবেন। আপনি কি আগে বর্তমানে বিরোধী দল আগের বিরোধী দলকে ইন্ডিকেট করছেন কিনা আমি একটু জানতে চাচ্ছি আর কি। না, আমি বলতেছি তো, নাম উল্লেখ করছি, বিএনপি 4 দলীয় ঐক্যজোট, কথাই তো বলতেছি। এরা ছাড়া ওই যে একদল আছে না ইউনিভার্সিটিতে বসে বলতো না, 4 টেবিলে চা গরম করে আন্দোলন সংগ্রাম করতো, বিএনপি 4 দলের অবস্থা তো তাই। তারা তো আন্দোলনে ব্যর্থ। সরকার এখন কি করবে? এখন এইটার উপরেও তো কিছু কথা বলতে হবে, না থাকবে কিসের উপরে? আচ্ছা আচ্ছা, থাকবে কিসের উপরে? তারা আপনি মনে করছেন কোনো মানে ভালো কোনো ইস্যু পাচ্ছে না যে আন্দোলন করার জন্য আর কি? ডেফিনেটলি এই বাজেটের মধ্যে তাদেরও বলার কিছু নাই। তাই বলতেছে, যেমন আপনি প্রশ্ন করলেন রাজস্ব আদায়। রাজস্ব আদায় সর্বোচ্চ তো এই সরকার মানে শেখ হাসিনার নেতৃত্বে সরকারের আমলেই বেশি আদায় হয়েছে, এখনো আদায়ের চিন্তা ভাবনা করে। এখন রাজস্ব আদায় মানে জনগণকে জবই করে না। আগে তো আমার স্বার্থ জনগণের স্বার্থ, জনগণের স্বার্থ রক্ষা করে সুন্দর সুষ্ঠুভাবে একটি গণমুখী বাজেট দেওয়া প্রচেষ্টা জননেত্রী শেখ হাসিনার সবসময় ছিল, এবারও তাই হয়েছে। এবং আমরা আশা করি যেহেতু জনগণ তার ভালো বুঝে এই বাজেট তাদের যে রাজস্ব আদায় তারা সহযোগিতা করবে এবং প্রতিটা কর্মসূচি বাস্তবায়ন করবে। অ্যাডভোকেট টিপু সুলতান, আসলে এলাকার উন্নয়নের জন্য এখন কোন বিষয়গুলো থেকে প্রাধান্য দিচ্ছেন আপনার এলাকায়, বিশেষ করে আপনার বরিশাল 3 আসনে কি কি সমস্যাগুলো আছে এবং সেগুলো ইন্ডিকেট করেছেন কোন কোনগুলো? আমার এলাকায় আপনি বিশেষ করে আমার ভৌগোলিক অবস্থা যদি আপনি দেখেন জানেন, তাহলে আমার ওইখানে মূল সমস্যা হলো গিয়া যোগাযোগ। তা সেই যোগাযোগের প্রতিবন্ধকতা হলো গিয়া নদী। সেই নদী শাসন করা উচিত। আপনারা জানেন যে আমাদের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে আমাদের এখানে একটা সেতু আছে। আচ্ছা, সেই সেতুটা এখন প্রায় ভাঙল কবলিত। আচ্ছা, যদি অতি দ্রুত এটা ভাঙন রোধ করা না যায় তাই সেতুটা ভাঙায় পতিত হবে এবং আমাদের দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা। শুধু কি যোগাযোগ ব্যবস্থাকে আপনি মনে করছেন এখন? না, আরো আছে আমাদের শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিদ্যুতের সমস্যা আছে কিছুটা, যদিও আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক বিদ্যুতের উৎপাদন হয়েছে। আমরা সেই দিনের কথা তো চিন্তা করলে এখনো শিউরে উঠি, সেই ভয়াবহ লোডশেডিং যেটা আজকে স্বপ্নের মতো মনে হয় যে দেশে কোনো লোডশেডিং নেই বলা যাবে না, আছে কিন্তু খুব কম নেই। এখন ওই থেকে বিচার করলে নেই বললেই বলতে পারি। ওইটা যদি হিসাব করি সেই ভয়াবহ থেকে যেখানে আসছি এই কয়দিনে, তাতে আমি নেই বললেই আমি শব্দটা ভালো মনে করি। আচ্ছা, আর যদি সেই দিন সেখান থেকে আমরা এই অবস্থায় আসছি, তারপরও এই উন্নত দেশে আমরা মনে করি যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বিদ্যুতের কোনো বিকল্প নেই। সেই প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া উচিত। শিক্ষা, আমাদের জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ, আর এখন আপাতত 2021 পরবর্তীতে 2041 যে ধাবিত হচ্ছে, সেখানে শিক্ষার কোনো বিকল্প নেই। ঘরে ঘরে আমাদের নিরক্ষরতামূলক যে ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করছে, আমরা প্রতিটা মানুষ যাতে শিক্ষিত হতে পারি সেই ব্যবস্থা আমার এলাকার জনগণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো এবং ভৌতিক কাঠামোগুলো উন্নয়ন করা। আর জননেত্রী শেখ হাসিনার যেই ঘোষণা, সেই ঘোষণা হলো গিয়া প্রতিটা উপজেলায় একটি করে কলেজ এবং একটা মাধ্যমিক বিদ্যালয় সে সরকারিকরণ। বালিকা আছে, বয়েজও দুইটাই মনে হয় করবে। সেই দিকেও আমরা চেষ্টা করতেছি। যদি হয় তাহলে আমাদের শহরগুলোর উপরে যেই চাপটা সেটা অনেকটা কমে আসবে। সেই দিকেও আমরা চেষ্টা করতেছি এলাকার উন্নয়নের জন্য। মোদ্দা কথা হলো গিয়া 3টা জিনিসের যদি এখন আমাদের উন্নয়ন করতে পারি, আমাদের একটা হলো গিয়ে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা, দুটো হলো গিয়া 2 নম্বরে বিদ্যুৎ, 3 নম্বরে শিক্ষা প্রতিষ্ঠানের যে উন্নয়ন, তাহলে আমাদের যে ভীষণ সেটা সাকসেস হবে। জনাব আউয়াল, আপনি স্যার বিষয়টিকে কিভাবে দেখছেন এবং আপনার এলাকায় কি কি সমস্যা আছে সেগুলোকে এখন কিভাবে আপনি মোকাবেলা করার চেষ্টা করছেন? কারণ আপনাদের কিন্তু উন্নয়ন, আপনাদের কিন্তু একটা ভীষণ আছে। কিন্তু সবচেয়ে যা দরকার
উন্নতির পূর্ব শর্ত হলো আইন শৃঙ্খলা। জি, আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করতে পারি বাংলাদেশের যে কোনো জেলার চাইতে আমার নির্বাচনী এলাকা না, আমি যেহেতু জেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত, আমার জেলা অনেক জায়গার চাইতে ভালো। স্বপ্নের বাণী আপনি যদি ছোট্ট করে আমাদেরকে বলেন, না 30 সত্য সেকেন্ডে। হলো, এটা তো ক্লিয়ার হয়ে যাবে। জি, ভিশন 2021 ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই বাস্তবায়ন হবে, ওই 21 যেতে হবে না। জি, ওইটা বাস্তবায়ন হবে বিদায় ওইটার আলোকে, যেমন আমি একটা কথা আপনাকে বলি, চন্দ্রের আমাদের কিন্তু সময় কোনো একেবারে শেষ স্যার। চন্দ্রের কোনো আলো নাই, প্রশ্ন করবেন উত্তর না নিলে তো সমস্যা। চন্দ্রের কিন্তু কোনো আলো নাই নিজস্ব, জি। সূর্যের আলো আলোকিত। তা আমরা সূর্যের আলোকেতে 2021 বাস্তবায়ন করেই ওইটাকে চন্দ্র বানাবো ইনশাল্লাহ। জনাব টিপু সুলতান। আমিও ভাইয়ের সাথে একমত যে আমরা এই বাংলাদেশকে যে সোনার বাংলার স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিল, আমরা সোনার বাংলায় প্রতিষ্ঠিত করব এবং সেই ভিশন নিয়ে আমরা এগোচ্ছি। জি, বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশের কথা বলছে সেটি অবশ্যই বাস্তবায়ন হবে। অ্যাডভোকেট টিপু সুলতান এবং জনাব আলহাজ AKM আউয়াল স্যার, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে। মোহনা কর্তৃপক্ষকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি যদি উন্নয়ন সংশ্লিষ্ট কোনো কাজের সাথে জড়িত থাকেন, আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো গোটা দেশবাসীকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।